করছি আজকের নিবেদন তত্ত্বচান। রেল স্টেশন। ওই মাচির ট্রেনটা জিওগায়োকা স্টেশনে পৌঁছালে ওরা প্ল্যাটফর্মে নেমে পড়ল। মা তত্ত্বচানের হাত ধরে গেটের দিকে এগিয়ে গেলেন। গেটে সব যাত্রীকে টিকিট জমা দিয়ে দিতে হয়, কিন্তু জীবনের প্রথম ট্রেনের টিকিটটা হাতছাড়া করার মোটেও ইচ্ছে ছিল না তত্ত্বচানের। আমি এটা রেখে দিতে পারি না? টিকিট চেকারের কাছে জানতে চাইল ও। না, এটা রাখা যাবে না বলে চেকার বাবু ওর টিকিটটা নিয়ে নিলেন। পাশেই রাখা ছিল টিকিট ভর্তি একটা বাক্স। সেটার দিকে দেখে তত্ত্বচান বলল, সব তোমার? আমার নয়, সবই রেল স্টেশনের। বাকি যাত্রীদের হাত থেকে টিকিটগুলো প্রায় ছিনিয়ে নিতে নিতে চেকার বাবু বললেন। ও। তত্ত্বচান খানিকটা বাক্সের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে থাকার পর বলল, বড় হয়ে আমিও ট্রেনের টিকিট বিক্রি করব। এতক্ষণে চেকার বাবু একটু চোখ তুলে তাকালেন। আমার ছোট ছেলেও তো স্টেশনে কাজ করতে চায়, ভালোই হবে, তোমরা তাহলে একসঙ্গে কাজ করতে পারবে। তত্ত্বচান একটু সরে দাঁড়িয়ে ভালো করে চেকার বাবুকে দেখে নিল। গোলগাল, চোখে চশমা, বেশ ভালো মানুষ চেহারা। তা কোমরে হাত দিয়ে ও কি যেন একটা ভাবতে লাগলো। তোমার ছেলের সঙ্গে আমি কাজ করতেই পারি, কিন্তু সেসব নিয়ে পরে ভাবা যাবে। এখন আমার খুব তাড়া। আমি এখন নতুন স্কুলে যাচ্ছি কি না। মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বড় হয়ে আমি টিকিট বিক্রি করব, দূর থেকে চিৎকার করে মাকে খবরটা জানিয়ে দিল তত্ত্বচান। তারপর এক ছুটে মায়ের কাছে পৌঁছে গেল। ওর কথায় মা একটু অবাক হলেন না, কেবল বললেন, তুমি না গুপ্তচর হবে বলেছিলে? মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তত্ত্বচানের মনে পড়ে গেল যে গত পরশুদিন পর্যন্ত ও ঠিক করে রেখেছিল বড় হয়ে গুপ্তচর হবে। কিন্তু এক বাক্স টিকিটও কি কম মজার ব্যাপার? হঠাৎ ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। মায়ের মুখের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে বলল, ধরো এমনিতে আমি টিকিট বিক্রি করি, কিন্তু আমি আসলে একজন গুপ্তচর। এই কথায় কোনো উত্তর দিলেন না মা। ফুল লাগানো ফেস্টের টুপির তলায় ওর মিষ্টি মুখখানা বেশ চিন্তিত দেখাচ্ছিল। মা ভাবছিলেন, নতুন স্কুলে না নেয় যদি তত্ত্বচানকে। এদিকে মেয়ে তো দিব্যি আপন মনে বক বক করতে করতে সামনে লাফিয়ে লাফিয়ে চলেছে। ও বেচারা মায়ের দুর্ভাবনার কথা কি জানে। তাই মায়ের চোখে চোখ পড়া মাত্রই আবার তত্ত্বচান বলে উঠল, না মা, আমি সব ঠিক করে ফেলেছি। আমি রাস্তার বাজনাওয়ালাদের দলে বাজনা বাজাতে চাই। সেই যে যারা নতুন নতুন দোকানের জন্য রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ায়, ওদের সঙ্গে বাজাবো আমি। মা অসহায়ভাবে বললেন, বেশ ঠিক আছে, কিন্তু এবার আর একটাও কথা নয়। এখন আমাদের যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। নতুন স্কুলের হেডমাস্টার মশাই অপেক্ষা করছেন না। তাই আর কথা না বলে তুমি বরং একটু পথের দিকে তাকিয়ে ভালো করে হাঁটো, কেমন? একটু দূরে একটা স্কুলের নিচু গেট ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। জানালা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। যদিও তত্ত্বচান মাত্র কিছুদিন হলো স্কুলে ভর্তি হয়েছে, তবু এর মধ্যে আগের স্কুল ওকে তাড়িয়ে দিয়েছে। মায়ের তাই খুব চিন্তা। ক্লাস 1 থেকেই ছাঁটাই, ভাবো একবার। এই তো গত সপ্তাহের কথা, তত্ত্বচানের ক্লাসের দিদিমণি মাকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলে। মহিলা সোজা কথার মানুষ। আপনার মেয়ে আমার গোটা ক্লাসকে বিরক্ত করে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন। মিষ্টি একটা চেহারা দিদিমণিকে দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়ে দিয়েছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে দিদিমণি বললেন, আমি সত্যি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। মা আচমকা এমন একটা কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন। তত্ত্বচান কারোটা কি গোটা ক্লাস তাতে বিরক্ত হয়? দিদিমণির চোখের পাতা কাঁপতে থাকে। একটু বুঝি ভয় পেয়ে গেছেন। মাথার ছোট করে ছাটা চুলে হাত বুলিয়ে নিয়ে মহিলা ব্যাপারটা বোঝাতে শুরু করলেন। হয় কি, ও দিনের মধ্যে 1000 বার ডেস্কের ডালাটা তোলে আবার নামিয়ে রাখে। আমি ওদের বলে রেখেছি মিছিমিছি কেউ ডেস্কের ডালা খুলবে না, বন্ধ করবে না, যদি না কিছু রাখার বা বের করার প্রয়োজন হয়। আপনার মেয়ে হয় কিছু না কিছু ঢোকাচ্ছে, নয়তো বের করছে। খাতা, পেন্সিল, পেন্সিলের বাক্স, পড়ার বই ঢোকাচ্ছে, বের করছে। ধরুন আমি বর্ণপরিচয় শেখাচ্ছি, আর ওরা অক্ষর লিখতে শিখছে। আপনার মেয়ে প্রথমে ডেস্কের ডালা খুলবে, খাতা বের করবে, আবার দুম করে ডালাটা বন্ধ করবে। তারপর ডালা খুলে মাথাটা ভিতরে ঢুকিয়ে একটা পেন্সিল বের করবে, ফের ডালা বন্ধ করে হয়তো একটা অক্ষর লিখলো। তারপর লেখাটা যদি কোনো কারণে ভুল বা খারাপ হয়ে যায়,
তাহলে আবার ডেস্ক খোলে, রাবার বের করে, ডালা বন্ধ করে, অক্ষরটা মোছে, ডালা খোলে, রাবার ঢুকিয়ে রাখে, ডালা বন্ধ করে। এ সব কিছু চলতেই থাকে খুব দ্রুত গতিতে। এবার প্রথম অক্ষরটা লেখার পর সব কটা জিনিস ও একে একে ডেস্কের ভেতরে ঢুকিয়ে রাখবে। ডালা খোলা, পেন্সিল ঢোকাও, ডালা বন্ধ, আবার খোলো, এইবার খাতা, আবার বন্ধ। এরপর দ্বিতীয় অক্ষর, আবার খোলা বন্ধ, খোলা বন্ধ। প্রথমে খাতা বেরোবে, তারপর পেন্সিল, তারপর রাবার। আমার মাথাটা যেন ঝিমঝিম করে, কিছু বলতেও পারি না, কারণ ও তো আসলে প্রতিবারই কোনো না কোনো কাজে ডেস্ক খুলছে আর বন্ধ করছে। দিদিমণির চোখের পাতা আরোই কাঁপতে থাকে, যেন কথা বলতে বলতে উনি পুরো ঘটনাটাই আবার চোখের সামনে দেখতে পাচ্ছেন। মা হঠাৎ বুঝতে পারলেন তোত্তোচান কেন এতবার ডেস্কের ডালা খোলে আর বন্ধ করে। প্রথম দিন স্কুল থেকে ফিরে তোত্তোচান খুব খুশি হয়ে বলেছিল, স্কুলটা কি ভালো, বাড়ির ডেস্কের ড্রয়ারগুলো তো টানে খুলতে হয়। কিন্তু জানো, স্কুলের ডেস্কের একটা ঢাকনা আছে, একটা বাক্সের মতন, তার ভিতরে তুমি কত কি রাখতে পারো। সুন্দর না ডেস্কটা? মা বেশ দেখতে পাচ্ছিলেন তোত্তোচান খুশি মনে ডেস্কের ডালা খুলছে আর বন্ধ করছে, বন্ধ করছে আবার খুলছে। এর মধ্যে তো তেমন কোনো দুষ্টুমি খুঁজে পেলেন না মা। তাছাড়া কদিন বাদে প্রথম চমকটা কেটে গেলেই তো এটা আরও কমবে। তবুও মা দিদিমণিকে বললেন, আমি ওর সঙ্গে এ নিয়ে কথা বলবো। দিদিমণির গলা এবার একটু চড়ে গেল, এটুকু হলে তো আমি কিছু মনেই করতাম না। মা ভীত চোখে দিদিমণির দিকে তাকালেন। যখনও ডেস্ক নিয়ে খেলে না, তখন ঠায় দাঁড়িয়ে থাকে, যতক্ষণ ক্লাস চলে ততক্ষণ। দাঁড়িয়ে থাকে? কোথায়? মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। জানালার ধারে। দিদিমণি বিরক্ত গলায় বললেন, জানালায় দাঁড়িয়ে থাকে কেন? মা কিছুই বুঝতে পারছিলেন না। জাতীয় রাস্তার বাজনাওয়ালাদের ডাক দিতে পারে। দিদিমণির গলা এবার তীক্ষ্ণতর হয়ে উঠেছে। গল্পের সার, ঘণ্টাখানেক ডেস্কের ডালা নিয়ে দুমদাম করার পর তোত্তোচান উঠে দাঁড়িয়ে জানালা ধরে দাঁড়িয়ে থাকে, গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। যেই না দিদিমণি ভাবতে শুরু করেছেন যে থাকুক ওখানে, যতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণই ভালো, অমনি তোত্তোচান ঝলমলে পোশাক পরা পথ চলতি বাজনাওয়ালাদের একটা হাঁক দিয়ে বসে। ওদের ক্লাসরুমটা নিচতলায়, একেবারে রাস্তার ওপরে। এই ব্যবস্থাটা তোত্তোচানের খুব ভালো মনে হলেও এর জন্যই দিদিমণির ঝামেলা হচ্ছিল বেশি। স্কুল আর রাস্তার মাঝখানে একটা মাত্র ঝোপের বেড়া, তাই ক্লাসের সব ছেলে মেয়েই চাইলে চলতি পথের মানুষের সাথে কথা বলতে পারে। তোত্তোচানের ডাক শুনে বাজনাওয়ালাদের দল ওদের জানালায় এসে দাঁড়িয়ে পড়ে। দিদিমণির ভাষ্য অনুযায়ী এরপর তোত্তোচান ক্লাসের সামনে ঘোষণা করে, ওরা এসে গেছে। অমনি গোটা ক্লাস এসে জানালায় ভিড় করে বাজনাওয়ালাদের হাঁক ডাক করতে শুরু করে দেয়। বাজাও না, তোত্তোচান বলে। যদিও সাধারণত কোনো স্কুলের পাশ দিয়ে যাবার সময় ওরা শব্দ করে না, তবু তোত্তোচানের আবদার শুনে বাজনাওয়ালারা বাঁশি, ঢোল, কাসর, ঘণ্টা দিব্যি বাজিয়ে ঝমঝম একটা সুর তুলে ফেলে। তখন দিদিমণি শান্ত হয়ে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় থাকে না। বাজনা শেষ হলে পরে বাজনাদাররা চলে যায়, ছেলে মেয়েরাও সবাই যে যার জায়গায় ফিরে আসে, তোত্তোচান ছাড়া। দিদিমণি যখন ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, এখনো দাঁড়িয়ে কি করছো, তখন তোত্তোচান খুব গম্ভীর ভাবে উত্তর দেয়, আর একটা দল তো আসতে পারে, তাছাড়া যারা চলে গেল তারাই যদি ফিরে আসে আর আমরা ওদের দেখতে না পাই, তাহলে সেটা খুবই বাজে একটা ব্যাপার হবে। দিদিমণি এবার মায়ের দিকে ফিরে খুব আবেগের সঙ্গে বললেন, আপনি বুঝতে পারছেন এইসব কারণে কি সাংঘাতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে? মায়েরও মহিলার জন্য বেশ খারাপ লাগছিল। এমন সময় দিদিমণি গলাটা আরো সরু করে বলতে শুরু করলেন, তাছাড়া আর কি করে তোত্তোচান? মা এবার হতাশ গলায় বললেন, আর কি, আমি যদি ওর কীর্তির হিসাব দিতে পারতাম তাহলে ওকে ওই স্কুল থেকে নিয়ে যেতেই বলতাম না। নিজেকে একটু সামনে নিয়ে দিদিমণি এবার সোজাসুজি মায়ের চোখের দিকে তাকালেন। গতকাল তোত্তোচান তো রোজকার মতো জানালায় দাঁড়িয়েছিল, আমি ভাবছি বুঝি বাজনাদারদের জন্য অপেক্ষা করছে। এই ভেবে আমি আমার মতো পড়িয়ে চলেছি। এমন সময় হঠাৎ শুনিও কাকে যেন বলছে, এই তোমরা কি করছো? যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ব্যাপারটা কি। এমন সময় ও আবার ডেকে উঠল, কি করছো তোমরা? পথে কারোর সঙ্গে যে কথা বলছিল না তা আমি বুঝতে পারছিলাম, কারণ ও ওপরের দিকে তাকিয়ে কাকে যেন ডাকছিল।
আমার একটু কৌতূহল হচ্ছিল, তাই কান খাড়া করে শোনার চেষ্টা করলাম, কিন্তু কোনো উত্তর শুনতে পেলাম না। উত্তর না পেলে কি হবে? আপনার মেয়ে তো এক নাগারে ডেকেই চলেছে, কি করছো কি করছো। আমার পড়ানো ততক্ষণে মাথায় উঠেছে, তাই আমি জানালায় গিয়ে দেখার চেষ্টা করলাম কার সঙ্গে কথা বলছে ও। জানালা দিয়ে মুখ বের করে কি দেখি, এক জোড়া সোয়ালো পাখি কার্নিশের নিচটাতে বাসা বানাচ্ছে, আর তাদেরই ডেকে চলেছে তত্ত্বচান। ভাবুন, ও সোয়ালো পাখিদের ডাকছিল। দেখুন, আমি শিশুদের নিয়ে কাজ করি, ওদের মন আমি বেশ বুঝি। আমি জানি যে একটি শিশু সোয়ালো পাখিদের সঙ্গে কথা বলতে পারে। এটা অসম্ভব এমন কথা আমি বলছি না। তাই বলে ক্লাস চলার মধ্যেখানে সোয়ালোরা কি করছে জিজ্ঞেস করাটা একটু বাড়াবাড়ি না? মা দুঃখ প্রকাশ করতে যাবার আগে দিদিমণি আবার বলতে শুরু করে দিলেন, ছবি আঁকার ক্লাসের ঘটনাটাই ধরুন না। আমি ওদের বলেছি জাপানের পতাকা আঁকতে, সবাই ঠিক মতো আঁকলো, কেবল আপনার মেয়ে শুরু করলো নৌবাহিনীর পতাকা আঁকতে। নৌবাহিনীর পতাকা মানে বুঝতে পারছেন তো, সেই যে যেখানে সূর্যের রশ্মি আঁকা থাকে। ভাবলাম ঠিক আছে, আঁকছে আঁকুক, কিন্তু হঠাৎ ও পতাকার একটা ঝালর আঁকতে শুরু করে দিল। পতাকার ঝালর মানে খেলার দলটলের যেমন পতাকা হয় আর কি, কোথাও হয়তো ওরকম দেখে থাকবে। কিন্তু ও যে ঠিক কি করছে তা বোঝার আগেই দেখলাম ওর হলুদ রং ছবি কাগজ ছাপিয়ে ডেস্কের ওপর পড়েছে। আসলে পতাকায় তো কাগজের প্রায় সমস্তটাই ঢাকা পড়ে গিয়েছিল, এবার ঝালর রাখবে কোথায়? তাই হলুদ মোম রঙের পেন্সিলটা দিয়ে ও জোরে জোরে রেখা টানতে লাগলো পতাকার পাশে পাশে। শেষে কাগজটা তোলার পর দেখা গেল যে ডেস্কের একেবারে হলুদ রঙে মাখামাখি হয়ে গেছে। শত চেষ্টা করেও সেই রং আমরা মুছতে পারিনি। ভাগ্যে কেবল পতাকার 3 দিকে ঝালর ছিল, চারিদিকে নয়। মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, 3 দিকে মানে? দিদিমণি যদিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন, তবু মাকে কথাটা বুঝিয়ে বলতে তার আপত্তি ছিল না। বাঁ দিকে তো পতাকার খুঁটিটা ছিল, তাই কেবল 3 দিকেই ঝালর রাখার জায়গা ছিল, খুঁটির দিকে তো আর ঝালর থাকতে পারে না। মা যেন একটুখানি আশ্বস্ত হয়ে বললেন, ও হ্যাঁ, 3 দিকেই তো বটে। উত্তরে দিদিমণি খুব ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে উচ্চারণ করে বললেন, কিন্তু খুঁটিরও প্রায় পুরোটাই ডেস্কের ওপরে আঁকা হয়েছিল, ঝালরের দাগের মতোই সেই দাগও মোছা যায়নি। এরপর দিদিমণি উঠে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় রায় শোনালেন, দেখুন, একলা আমারই নয়, পাশের ক্লাসের দিদিমণিরাদেরও কিন্তু অসুবিধে হয়। না, মাকে তো কিছু একটা করতেই হবে, অন্য বাচ্চাদের অসুবিধা করা সেটা তো ঠিক হচ্ছে না। আরেকটা স্কুল খুঁজে পেতে হবে, যেখানে এই ছোট্ট মেয়েটাকে সবাই ভুল বুঝবে না, আর যেখানে তত্ত্বচানও সবার সঙ্গে মিলেমিশে থাকাটা শিখবে। এই যে স্কুলটায় ওরা চলেছে, অনেক খোঁজার পর এটার সন্ধান পেয়েছেন মা। মা অবশ্য তত্ত্বচানকে বলেননি যে ওরা আগের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। ও বেচারা তাড়ানোর কি বুঝবে? কেমন করেও বুঝবে কোথায়ও ভুল করেছিল? বড় হলে বরং বলা যাবে ব্যাপারটা। তাই মা কেবল বলেছিলেন, অন্য একটা স্কুলে যাবি, নতুন স্কুলে, খুব ভালো নাকি স্কুলটা? তত্ত্বচান একটু ভেবে উত্তর দিয়েছিল, ঠিক আছে, কিন্তু এবার কি? মা তো ভয় পেয়ে গিয়েছিলেন, বুঝে গেছে নাকি ওকে তাড়িয়ে দিয়েছে। খানিক চুপ করে থাকার পর তত্ত্বচান হাসি মুখে বলেছিল, নতুন স্কুলেও রাস্তার বাজনাদাররা আসবে তো মা। নতুন স্কুলের গেটখানা দেখা মাত্র তত্ত্বচান থমকে দাঁড়িয়ে পড়ল। আগের স্কুলের গেটে ভারী সিমেন্টের থামের উপর স্কুলের নামটা বড় বড় অক্ষরে লেখা ছিল। তত্ত্বচান দেখল যে এই স্কুলের গেটটা অনেক নিচু, আর তার উপর অনেক ডালপালা লতাপাতা এসে পড়েছে। এই গেটটা তো দেখছি গাছের মতো বড় হচ্ছে, তত্ত্বচান বলল। তারপর বাড়তে বাড়তে একদিন টেলিফোনের খুঁটির চেয়েও লম্বা হয়ে যাবে। ঠিকই বুঝেছিল তত্ত্বচান, এই স্কুলের গেটটা আসলে ছিল 2টি সত্যিকারের গাছ দিয়ে তৈরি। হাওয়া স্কুলের নাম লেখা বোর্ডটা একটু সরে গিয়েছিল, তাই কাছাকাছি পৌঁছানোর পর তত্ত্বচানকে বেশ ঘাড় কাত করে নামটা পড়তে হলো, তোমই গাকুয়েন। তোমই মানে কি? কথাটা মাকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় কি যেন একটা দেখে ও বিস্ময়ে মাটিতে উবু হয়ে বসে পড়ল, আর বসে বসে ভালো করে ঝোপের ভিতর দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো। ও কি স্বপ্ন দেখছে? মা, ওটাকে একটা সত্যিকারের রেলগাড়ি, ওই যে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। এই স্কুলে পুরনো অচল রেলের কামরার ভিতরে পড়াশোনা হতো। কথাটা তত্ত্বচান ঠিক বিশ্বাস করতে পারছিল না।
রেলগাড়িতে স্কুল! সকালে সূর্যের আলোতে রেলগাড়ির জানালাগুলো চকচক করছিল, কিন্তু ছোট্ট যেই মেয়েটা গাড়ির দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল, তার মুখটা যেন ওই জানালার চেয়েও বেশি চকচক করছিল। এই স্কুলটা আমার খুব পছন্দ। মুহূর্তের মধ্যে তত্ত্বচান ইয়াহু বলে লাফিয়ে উঠে ছুটতে শুরু করলো রেলগাড়ি স্কুলের দিকে। পিছন ফিরে মাকে একবার বলল, তাড়াতাড়ি চলো আমরা গিয়ে ট্রেনে উঠে পড়ি। ঠিক কি করবেন বুঝতে না পেরে মাও ছুটতে লাগলেন ওর পিছনে। মা একসময় বাস্কেটবল খেলতেন, তাই তত্ত্বচানের চেয়ে জোরেই ছুটতে পারতেন। তত্ত্বচান একটা কামরার দরজায় পৌঁছানোর ঠিক আগে মা ওর জামাটা ধরে ফেললেন। এখন ঢোকা যাবে না বাবা, মা ওকে টেনে ধরে বললেন। ওগুলো তো ক্লাসরুম, আগে ওরা তোমাকে ভর্তি করে নিক, তারপর যদি তুমি সত্যিই রেলগাড়িতে চাপতে চাও তাহলে তোমাকে হেডমাস্টারের সঙ্গে খুব সুন্দর করে কথা বলতে হবে। এখন আমরা ওনার সঙ্গে দেখা করতে যাব। যদি সব ঠিক মতো হয় তাহলে তুমি এই স্কুলে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। প্রস্তাবটা ঠিক মন মতন না হলেও তত্ত্বচান মেনে নিল। একটু থেমে ও বলল, মা জানো, আমার না স্কুলটা দারুণ পছন্দ হয়েছে। তোমার পছন্দ অপছন্দতে তো কিছু আছে যায় না বাবা, মা মনে মনে বললেন। আসলে তো ওদের তোমাকে ভালো লাগতে হবে না, মা মনে মনে এইসব বললেন, তবে মুখে নয়। কেবল মেয়ের জামাটা ছেড়ে দিয়ে হাত ধরে হেডমাস্টার মশাইয়ের অফিসের দিকে চললেন। রেলের কামরাগুলোতে সকালের পড়াশোনা শুরু হয়ে গিয়েছিল বলে সব চুপচাপ শান্ত হয়ে গিয়েছিল। স্কুল চত্বরটা তেমন বড় নয়, চারিদিকে পাঁচিলের বদলে গাছ দিয়ে ঘেরা, আর কোথাও কোথাও মাছের উপরে ফুল দিয়ে আলাদা করে জায়গা করা, তাতে লাল হলুদ ফুল ফুটে রয়েছে। হেডমাস্টার মশাইয়ের অফিসটা রেলগাড়ির মধ্যে নয়, স্কুলের গেট দিয়ে ঢুকি উল্টো দিকে যে একটা একতলা বাড়ি, তার ডান দিকের একটা ঘরে অফিস। 7 ধাপ এগোলে গোল সিঁড়ি বেয়ে উঠে তবে সেখানে যেতে হয়। মায়ের হাত ছাড়িয়ে ছুটে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ তত্ত্বচান থমকে দাঁড়ালো। আর একটু হলেই ওর মায়ের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছিল আর কি। কি হলো? মা জিজ্ঞেস করলেন। ও কি স্কুল সম্পর্কে মত পাল্টালো নাকি? মায়ের চেয়ে একটু উপরের ধাপে দাঁড়িয়ে খুব গম্ভীর গলায় তত্ত্বচান ফিসফিস করে বলল, আমরা যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেই নিশ্চয়ই এখানকার স্টেশন মাস্টার। এমন সব প্রশ্নের উত্তরে মাও মজা করতে পারেন, একটু ধৈর্য হারান না কখনো। তাই তত্ত্বচানের মুখের কাছে মুখ এনে ফিসফিস করে উত্তর দিলেন, কেন বলো তো? তত্ত্বচান আবার ফিসফিসিয়ে বলল, তুমি তো বললে যে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু যার এতগুলো রেলগাড়ি আছে সে তো একজন স্টেশন মাস্টার। সত্যি রেলগাড়ি স্কুলের ব্যাপারটা খুবই আশ্চর্যের। মার নিজেরও তা মনে হচ্ছিল, কিন্তু এত কিছু তো এখন বুঝিয়ে বলার সময় নেই। তাই মা শুধু বললেন, তুমি বরং ভেতরে ঢুকে হেডমাস্টার মশাইকে কথাটা জিজ্ঞেস করো, কেমন? কিন্তু ধরো বাবা তো বেহালা বাজান, বাবার অনেকগুলো বেহালা আছে, তাই বলি কি আমাদের বাড়িতে একটা বেহালার দোকান? না, তা তো অবশ্যই নয়, বলে তত্ত্বচান মায়ের হাতের ভিতর ওর হাতটা গুঁজে দিল। হেডমাস্টার মশাই। তত্ত্বচান আর মা ঘরে ঢুকতেই ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মাথার ওপরকার চুল পাতলা হয়ে এসেছে, দাঁতও পড়ে গেছে কয়েকটা, তবু চেহারায় একটা দারুণ দীপ্তি। মাঝারি গড়নের চওড়া কাঁধ, শক্ত সবল একজোড়া হাত। যে কালো কোট প্যান্ট উনি পরেছিলেন পুরনো হলেও তাতে কোনো মলিনতা নেই, সব মিলে বেশ একটা পরিচ্ছন্ন ভাব। তত্ত্বচান তাড়াতাড়ি করে সামনের দিকে ঝুঁকে অভিবাদনের পালা চুকিয়ে দিয়েই জানতে চাইল, তুমি কে বলো তো? স্কুলের মাস্টার মশাই নাকি স্টেশন মাস্টার? মেয়ের কথাতে মা লজ্জা পেয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো কৈফিয়ত দেবার আগে ভদ্রলোক হেসে বললেন, আমি আসলে এই স্কুলের হেডমাস্টার। তত্ত্বচান ভারী খুশি হয়ে উঠল। ও, তাহলে তো খুব ভালো হলো। আমি তাহলে তোমার একটা জিনিস চাইছি, আমি এই স্কুলে পড়তে চাই, আমি এই স্কুলে পড়ব। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে একটা চেয়ারে বসতে বলে মায়ের দিকে ফিরে তাকালেন। উনি বললেন, আপনি বরং এবার বাড়ি চলে যান, আমি তত্ত্বচানের সঙ্গে একটু গল্প করি। তত্ত্বচানের একটু ভয় করছিল ঠিকই, কিন্তু ও এও বুঝতে পেরেছিল যে এই মানুষটার সঙ্গে দিব্যি গল্প করা যায়। মায়েরও একটু মন খারাপ হচ্ছিল, তবু শক্ত হয়ে বললেন, ও তাহলে আপনার কাছেই রইল। তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার দরজাটা বন্ধ করে দিলেন। হেডমাস্টার মশাই এবার তত্ত্বচানের মুখোমুখি একটা চেয়ার টেনে এনে বললেন, বেশ, এবার তাহলে তুমি তোমার কথা বলো।
যা তোমার আমাকে জানাতে ইচ্ছা করেছে সব, তোমার যা খুশি তাই। যা খুশি তাই? তত্ত্বচান ভাবছিল ওকে হয়তো অনেক সব প্রশ্নের উত্তর দিতে হবে। তাই হেডমাস্টার মশাই যখন ওকে বললেন যে ও যা খুশি তাই বলতে পারে, তখন একটুও দেরি না করে হুড়মুড়িয়ে কথা শুরু করে দিল। একটু আগডুম বাগডুম, একটু এলোমেলো, তবু কথা বলতে ওর কোনো অসুবিধা হচ্ছিল না। যে ট্রেনটায় চড়ে ওরা স্কুলে এলো সেটা কেমন করে খুব জোরে ছুটছিল, কেমন ও টিকিট চেকারের কাছে একটা টিকিট চেয়েছিল, কিন্তু কিছুতেই উনি দিলেন না। আগের স্কুলে দিদিমণি কেমন সুন্দর দেখতে ছিলেন, সোয়ালো পাখিদের বাসাটা কেমন ছিল, ওর কুকুর রকি যার গায়ের রং খয়েরি, সে কেমন অনেক খেলা দেখাতে পারে, কেমন করেও মুখের ভেতরে কাঁচি ঢুকিয়ে ক্যাচ ক্যাচ করে শব্দ করতে পারে। আর কিন্ডারগার্টেনের দিদিমণি ওকে ওই রকম করতে দেখলে বারণ করতেন, কারণ তাতে জিভ কেটে যেতে পারে। তবু কেমন ও মুখের ভেতরে কাঁচি ঢুকিয়ে ক্যাচ ক্যাচ করতই। ওর নাক দিয়ে সর্দি গড়ালে মা ওকে কেমন করে বকেন, আর তাই ওকে যখন নাক ঝাড়তেই হয়, বাবা কেমন ভালো সাঁতার কাটতে পারেন আর ভালো ডাইভও দিতে পারেন। আরও কত কি যে বলে গেল। হেডমাস্টার মশাই একবার একটু হাসেন, মাথা নাড়েন, আর ওকে বলেন তারপর। অমনি তত্ত্বচানও খুশি হয়ে আরো অনেক কথা বলে চলে। তারপর একসময় ওর কথা ফুরিয়ে গেল, তখনও চুপ করে বসে খুব জোরে ভাবতে লাগলো এবার কি বলবে। আর কিছু বলবে না তুমি আমাকে? হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন। ইস, আর যে কিছুই বলার নেই ওর, এ তো ভারী লজ্জার ব্যাপার। এমন দারুণ একটা সুযোগ ছিল কথা বলার, আর কি কিছু বলতে পারবে না তত্ত্বচান? ও খুব করে ভাবতে লাগলো। অমনি মাথায় একটা বুদ্ধি এলো। আর যে জামাটা পরে এসেছে ও তার কথাটা তো বলতে পারে। মাই ওর বেশিরভাগ জামা সেলাই করে, কিন্তু এটা দোকান থেকে কেনা। রোজ ও ছেঁড়া জামা নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে, কখনো কখনো বেশি ছিঁড়ে যায় জামা। মা কখনোই বুঝতে পারে না এটা কেন হয়। মাঝে মাঝে ওর ছোট্ট ইজেরটাও ছিলে ফালা ফালা হয়ে যায়। আসল ব্যাপারটাও হেডমাস্টারকে বুঝিয়ে বলল। যখন তত্ত্বচান কোনো কাঁটাতারের বেড়ার তলা দিয়ে হামাগুড়ি দিয়ে কোথাও যাবার চেষ্টা করে, অন্য কারো বাড়িতে বা পাশের কোনো ফাঁকা জমিতে, তখনই ওর জামা টামা সব ছিঁড়ে যায়। তাই আজ সকালে ও এখানে আসবার জন্য যখন তৈরি হচ্ছিল, তখন দেখা গেল যে মায়ের সেলাই করা সব কটা জামা ছিঁড়ে গেছে, আর তখন ওকেই কেনা জামাটাই পরতে হলো। লাল আর ছাই রঙের খোপ খোপ করা জার্সি কাপড় দিয়ে তৈরি জামা এমনিতেই ভালো, কিন্তু ফুল তোলা লাল কলারটা মায়ের পছন্দ হয়নি। মা বলেছে এই ফুলগুলোতে রুচি নেই একটুও। বলে তত্ত্বচান কলারটা তুলে হেডমাস্টারকে দেখালো। এরপর যতই ভাবে, কিছুতে আর বলার মতো কিছু মাথায় আসে না। মনটা একটু খারাপ হয়ে গেল। এমন সময় হেডমাস্টার মশাই উঠে দাঁড়িয়ে তত্ত্বচানের মাথার উপর মস্ত উষ্ণ হাতটা রেখে বললেন, বেশ, এখন তুমি এই স্কুলের ছাত্রী হয়ে গেলে। ঠিক এই কথাগুলোই বললেন হেডমাস্টার। আর সেই মুহূর্তে তত্ত্বচানের মনে হলো এই মানুষটার মতো চমৎকার একজন মানুষের সঙ্গে আগে কখনো ওর দেখা হয়নি। আসলে এর আগে কেউ তো কখনো ওর কথা এত মন দিয়ে শোনেইনি। এতক্ষণ ধরে একবারও হাই না তুলে, বিরক্তি বা ক্লান্তি প্রকাশ না করে একটানা ওর কথা শুনে গেছেন হেডমাস্টার। দেখে মনে হচ্ছিল কথাগুলোতে উনিও যেন ওর মতনই মজা পাচ্ছেন। তত্ত্বচান তখনও সময় দেখতে শিখেনি, তবুও বুঝতে পারছিল যে বেশ অনেকটা সময় কেটে গেছে। যদিও ওর সময়ের কোনো জ্ঞান থাকতো তাহলে ও সত্যি অবাক হয়ে যেত, আর এই হেডমাস্টারকে আরও ভালো মনে করত। কারণ মায়ের সঙ্গে তত্ত্বচান স্কুলে এসেছিল সেই সকাল 8টায়, আর যখন ওর কথা শেষ হলো আর হেডমাস্টার মশাই ওকে বললেন যে ও এই স্কুলের ছাত্রী হয়ে গেছে, তখন পকেট থেকে ঘড়িটা বার করে উনি বললেন, এই তো দুপুরের খাবার সময় হয়ে গেছে। মানে তত্ত্বচান নিশ্চয়ই 4 ঘন্টা ধরে টানা বকবক করেছিল। এর আগে বা পরে কোনোদিনই কিন্তু বড়রা কেউ তত্ত্বচানের কথা এতক্ষণ ধরে শোনেনি। তাছাড়া মা এবং ওর আগের স্কুলের দিদিমণি বোধহয় ভাবতেই পারতেন না যে 7 বছরের একটা শিশু 4 ঘন্টা ধরে কথা বলার মতন এত কথাও থাকতে পারে। ওকে যে আগের স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবার অনেকেই যে ওকে নিয়ে কি করবেন বুঝতে পারছেন না, এসব কিছুই তত্ত্বচান জানতো না। ওর স্বভাবটা এমনিতেই খুব হাসি খুশি, তাই বেশিরভাগ সময় ও নিজের জগতে আপন খেয়ালে থাকতো। বাইরে কি ঘটছে, কে কি বলছে, এসব ও ঠিক ধরতে পারতো না। ওর একটা নিজস্ব ধরনের সারল্য ছিল। তবে তত্ত্বচান এটা ঠিকই বুঝতে পারতো যে ও ঠিক সবার মতন নয়।
ও জানতো যে অনেকেই ওকে একটু অদ্ভুত মনে করে। সেদিন হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে ওর মনের উত্তাপ পেয়ে তোতোচানের খুব আরাম লেগেছিল, খুব আনন্দ হয়েছিল। ওর মনে হয়েছিল এবার আর কেউ ওকে কিছু করতে পারবে না। ইচ্ছে হয়েছিল সারাটা জীবন এই মানুষটার কাছে থেকে যায়। পরিচয়ের প্রথম দিন হেডমাস্টার মশাই সোসাকু কোবায়াশিকে এতটাই ভালো লেগেছিল তোত্তোচানের। ভালো কথা হলো হেডমাস্টার মশাইয়েরও ঠিক এতটাই ভালো লেগেছিল তোত্তোচানকে সেদিন। দুপুরের খাওয়া দাওয়া। হেডমাস্টার মশাই তোত্তোচানকে নিয়ে গেলেন দুপুরের খাওয়া দাওয়াটা দেখতে। আমরা ট্রেনের ভিতরে খাই না, উনি ওকে বুঝিয়ে বললেন। খাওয়া হয় হল ঘরে। খানিক আগে যে পাথরের সিঁড়ি বেয়ে উঠে তোত্তোচান অফিসে গিয়েছিল তারই মাথায় হলঘরটা। হলে ঢুকে তোত্তোচান দেখে যে ছেলেমেয়েরা সব ক্যাচরম্যাচর করতে করতে চেয়ার টেবিল ঘুরিয়ে গোল করে সাজাচ্ছে। ঘরের কোণে দাঁড়িয়ে ওদের দেখতে দেখতে তোত্তোচান হেডমাস্টার মশাইয়ের কোটের হাতা ধরে টান দিল। বাকি ছেলেমেয়েরা কোথায়? এই তো সব, উনি বললেন। এইটুকু ব্যাস? তোত্তোচান যেন বিশ্বাস করতে পারছিল না। আগের স্কুলে তো এক একটা ক্লাসে এতজন করেছিল, মানে এই স্কুলে মোট 50 জন ছেলে মেয়ে পড়ে? ঠিক তাই, হেডমাস্টার মশাই বললেন। তোত্তোচান ভাবলো এই স্কুলের সব কিছুই দেখছি অন্যরকম। সবাই বসবার পর হেডমাস্টার মশাই বললেন, কই দেখি সবাই সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস এনেছো কি? হ্যাঁ, সবাই টিফিন বাক্স খুলতে খুলতে চিৎকার করে উঠল। দেখি কি এনেছো বলে হেডমাস্টার মশাই ঘুরে ঘুরে সবার টিফিন বাক্সের ভেতরে কি কি আছে তা দেখতে লাগলেন। সবাই তো হেসে কুটি কুটি হচ্ছিল। কি সব কাণ্ড, তোত্তোচান মনে মনে ভাবল। সাগর থেকে পাহাড় থেকে এর মানেই বা কি? কে জানে। এই স্কুলে সবই অন্যরকম, সব কিছুতেই দারুণ মজা। স্কুলে দুপুরের খাওয়া দাওয়া যে এত মজার হতে পারে ও ভাবতেই পারেনি। কাল ও যে এখানে বসে ওর বাক্স খুলে হেডমাস্টার মশাইকে সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস আছে কিনা তা দেখাবে, এ কথা ভাবতেই ওর এত আনন্দ হচ্ছিল যে ওর নেচে উঠতে ইচ্ছে করছিল। ঘুরে ঘুরে সবার টিফিন বাক্সের ভেতরে কি আছে দেখছিলেন হেডমাস্টার মশাই, আর ওর কাঁধের উপরে দুপুরের রোদ এসে গা এলিয়ে দিয়েছিল। নতুন স্কুল শুরু হলো। এখন তুমি এই স্কুলের ছাত্রী হয়ে গেলে। হেডমাস্টার মশাই এই কথা বলবার পর থেকে তোত্তোচানের যেন আর তর সইছিল না। কখন রাত শেষ হবে, কখন নতুন দিন আসবে, ও অধীর হয়ে তার অপেক্ষা করছিল। এমনিতে ওকে সকালবেলায় ঘুম থেকে তুলতে মায়ের বেশ কষ্ট করতে হতো, কিন্তু আজ ও সবার আগে সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে অপেক্ষা করছিল পিঠের স্কুলের ব্যাগটা ঝুলিয়ে রওনা দেবার জন্য। বাড়ির মধ্যে রকিরই সবচেয়ে বেশি সময়ের জ্ঞান। ওদের জার্মান শেফার্ড কুকুর রকি। সে এতক্ষণ খানিক সন্দেহের চোখে তোত্তোচানকে লক্ষ্য করছিল। এবার হাত পা টান টান করে আড়মোড় ভেঙে তোত্তোচানের পাশে পাশে ঘুরঘুর করতে লাগলো, যেন কিছু একটা ঘটার প্রতীক্ষায়। মায়ের আজ অনেক কাজ। টিফিন বাক্সে পাহাড় থেকে সাগর থেকে কিছু কিছু জিনিস ভরে দিতে হবে। তারপর তোত্তোচানের ট্রেনের পাশটা একটা প্লাস্টিকের মোড়কে ভরে মোটা একটা সুতো দিয়ে মালা করে ওর গলা থেকে ঝুলিয়ে দিলেন, যাতে ও হারিয়ে না ফেলে। লক্ষ্মী হয়ে থেকো, বাবা বললেন। বাবার চুলগুলো উস্কো খুস্কো হয়েছিল। নিশ্চয়ই, তোত্তোচান জুতা পরতে পরতে বলল। তারপর দরজা খুলে পেছন ফিরে সবাইকে নিচু হয়ে অভিবাদন জানিয়ে ও হাত নাড়ল। যাচ্ছি, টাটা। তোত্তোচানকে বেরিয়ে যেতে দেখে মায়ের চোখে জল ভরে এলো। এই টকবকে ছোট্ট মেয়েটা, যার ভেতরে এত ফুর্তি, যে এমন লক্ষ্মী হয়ে রওনা দিল, বেচারা তাকেই একটা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এটা তো ভাবাই যায় না। এবার যেন সব ভালো মতন চলে। হে ঈশ্বর, এবার যেন কোনো গোলমাল না হয়। পর মুহূর্তেই তোত্তোচানকে গলা থেকে টিকিটটা খুলে রকির গলায় ঝোলাতে দেখে মা প্রমাদ গুললেন। না বাবা, কিছু বলবো না। এই ভেবে মা অপেক্ষা করতে থাকলেন মেয়ে এবার কি করে তা দেখার জন্য। মালাটা রকির গলায় ঝুলিয়ে তোত্তোচান ওর সামনে উবু হয়ে বসে বলল, দেখলে তো, এটা মোটেও তোমার মাপে ঠিক হচ্ছে না। টিকিটের মালাটা রকির গলা থেকে ঝুলে মাটিতে লুটোচ্ছিল। এটা তোমার টিকিট নয়, এটা আমার, বুঝতে পারছো তো?
ওরা তো তোমাকে ট্রেনে উঠতেই দেবে না। তবে তোমাকে ওরা স্কুলে যেতে দেবে কি না সেই কথাটা আমি হেডমাস্টার মশাই আর স্টেশনের ওই ভদ্রলোককে জিজ্ঞেস করব, ঠিক আছে? প্রথমটায় রকি কান খাড়া করে তত্ত্বচানের কথা শুনছিল। তারপর টিকিটটা একবার চেটে নিয়ে ও মস্ত একটা হাই তুলল। রেলগাড়ি ক্লাসগুলো তো চলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাই ওতে চড়তে তোমার টিকিট লাগবে বলে মনে হয় না। কিন্তু আজ তুমি বাড়িতে থেকে আমার জন্য অপেক্ষা করো, কেমন? রকি রোজই তত্ত্বচানের সঙ্গে সঙ্গে ওর আগের স্কুলের গেট পর্যন্ত গিয়ে ফিরে আসতো। আজও ও তেমনই অপেক্ষা করছিল। তত্ত্বচান রকির গলা থেকে টিকিটটা খুলে সাবধানে নিজের গলায় ঝুলিয়ে নিল, আর মা আবার বাবাকে আবার হাত নেড়ে বলল, যাচ্ছি আমি। তারপর একবারও পেছনে না ফিরে ও ছুটতে শুরু করলো, আর ওর পিঠের ব্যাগটা তালে তালে দুলতে থাকলো। রকিও ওর পাশে পাশে লাফিয়ে লাফিয়ে চলল। স্টেশন আর ওর পুরনো স্কুল একই পথে পড়তো, তাই রাস্তায় অনেক চেনা কুকুর, বিড়াল আর পুরনো স্কুলের অনেক ছেলেমেয়ের সঙ্গে ওর দেখা হলো। ওদের দেখাবে কি গলায় ঝোলানো টিকিটটা? আজ থাক, যদি দেরি হয়ে যায় নতুন স্কুলে যেতে। এই ভেবে ও এগিয়ে চলল। পথটা যেখানে ভাগ হয়ে গেছে সেখানে পৌঁছে তত্ত্বচান এতদিন বাঁদিকে ঘুরত। আজ ওকে ডান দিকে ঘুরতে দেখে রকি একটু চিন্তিতভাবে এইদিক ওইদিক তাকাতে লাগলো। তত্ত্বচান ততক্ষণ স্টেশনের গেটে পৌঁছে গেছে, কিন্তু আবার ও রকির কাছে ফিরে এলো। বেচারা রকি যেন বেশ ঘাবড়ে গিয়েছিল। আমি আর পুরনো স্কুলে যাচ্ছি না, বুঝেছো? এখন থেকে আমি নতুন স্কুলে যাব। রকির গালে গাল লাগিয়ে তত্ত্বচান ওকে আদর করলো, যদিও ওর কান থেকে সেই বিকট গন্ধটা আসছিল। তত্ত্বচানের গন্ধটা বেশ ভালোই লাগতো। টাটা রকি, বলতে বলতে ও গেটে দাঁড়ানো চেকারকে টিকিটটা দেখালো। তারপর স্টেশনের খাড়া সিঁড়ি বেয়ে উঠতে থাকলো। নিচে দাঁড়িয়ে রকি কুঁই কুঁই করতে থাকলো, যতক্ষণ পর্যন্ত তত্ত্বচানকে দেখা গেল ঠিক ততক্ষণ। রেলগাড়ি ক্লাস। হেডমাস্টার মশাই ওকে বলে দিয়েছিলেন কোন কামরাটাতে ওর ক্লাস হবে। সেই কামরায় দরজায় পৌঁছে ও দেখলো এখনো কেউ আসেনি। বেশ পুরনো আমলের গাড়ি। বাইরে থেকে দু হাত দিয়ে হ্যান্ডেল ধরে দরজাটা ঠেলে সরিয়ে তবে উঠতে হয়। ক্লাসের ভেতরে উকি দেবার সময় তত্ত্বচানের বুকটা দুম দুম করতে লাগলো। উহ, কি মজা! এখানে পড়া মানে তো সারাক্ষণ কোথাও না কোথাও থাকা। জানালার ওপরে মালপত্র রাখবার তাক। তত্ত্বচান গিয়ে কার একজনের ডেস্কে যেন বসে পড়ল। কাঠের চেয়ারগুলো ওর আগের স্কুলের মতনই, কিন্তু বসতেই মনে হলো যেন অনেক বেশি আরাম। এই চেয়ারে তো ও সারাদিন বসে থাকতে পারে। তত্ত্বচানের এত আনন্দ হচ্ছিল আর স্কুলটা এতই ভালো লাগছিল যে মনে মনে ঠিক করে ফেললো ও একদিনও স্কুল কামাই করবে না। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো তত্ত্বচান। ও জানতো যে এই কামরাগুলো চলতে পারে না, তবুও ওর মনে হলো যেন ট্রেনটা চলছে। হয়তো বাইরের হাওয়ায় গাছ আর ফুলগুলো দুলছিল বলে ওর এমন মনে হয়েছিল। ওহ, কি ভালো! বলে ও জানালার কাছে গালটা ঠেকিয়ে দিয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। এরকমই করে তত্ত্বচান। যখন ওর খুব আনন্দ হয় তখন আপন মনে কিছু একটা গান বানিয়ে বানিয়ে গাইতে থাকে। আমি খুব খুশি, খুব খুশি আমি। কেন খুশি আমি? কারণ সেই মুহূর্তে একটি মেয়ে গাড়িতে উঠে এলো। ব্যাগ আর নোটবই আর পেন্সিল বের করে ডেস্কের উপরে রেখে পায়ের আঙুলের ডগার উপর ভর দিয়ে উঁচু হয়ে ব্যাগটা তুলে দিল মেয়েটা। জুতোর থলেটাও ওপরে রেখে দিল। তত্ত্বচান গান থামিয়ে মেয়েটির দেখা দেখে নিজের ব্যাগও তুলে রাখলো। এরপর একটি ছেলে উঠে এসে দরজা থেকে ওর ব্যাগটা তাকের দিকে ছুঁড়ে দিল, ঠিক যেন বাস্কেটবল খেলছে। ব্যাগটা তাকে না পৌঁছে মাটিতে পড়ে গেল। হলো না খুব খারাপ, বলেও ব্যাগটা তুলে নিয়ে আবার একই জায়গায় তাক করলো। এবার ব্যাগ গন্তব্যে ঠিক মতো পৌঁছলো। বেশ ভালো, বলল ছেলেটি, কিন্তু তারপরে আবার খুব খারাপ বলে ব্যাগটা নামিয়ে এনে ওর নোটবই আর পেন্সিলের বাক্স বের করে নিল। অর্থাৎ এবার তাকটা ভালোই ছিল, কিন্তু জরুরি জিনিসগুলো বের করতে ভুলে যাওয়াটা মোটেই ঠিক হয়নি। শেষ পর্যন্ত 9 জন ছেলে মেয়ে জড়ো হলো ক্লাসে। 9 জন মিলে ক্লাস 1, তোকায় গাকুয়েনের ক্লাস 1। সবাই মিলে একসঙ্গে নানা দেশে যাবে একই গাড়িতে চেপে। লেখাপড়া। রেলগাড়ির কামরায় ক্লাস হওয়াটা যথেষ্ট নতুন একটা ব্যাপার হলো। তার উপরে ক্লাসের ভেতরে বসার ব্যবস্থা ছিল অন্য রকমের।
আগের স্কুলে তো প্রত্যেকের বসার জায়গা ঠিক করা ছিল, প্রতিদিন সেখানেই বসতে হতো। এখানে যে যেখানে খুশি বসতে পারে। অনেক ভেবেচিন্তে তত্ত্বচ্যান কান ঝোলানো খরগোশের ছবি আঁকা ঢিলেঢালা জামা পরা মেয়েটার পাশে গিয়ে বসলো। ক্লাসরুম, বসার ব্যবস্থা, এর চাইতেও যে ব্যাপারটা অন্যরকম ছিল তমইতে, তা এখানকার লেখাপড়ার নিয়ম। এমনিতে তো সব স্কুলে প্রথম একটা পিরিয়ডে একটা বিষয় পড়ানো হয়, পরের পিরিয়ডে অন্য বিষয়। যেমন প্রথম ক্লাসটাতে হতো জাপানি পড়ানো হলো, দ্বিতীয়টায় অঙ্ক, তখন সবাই অঙ্ক করছে। এখানকার নিয়ম ছিল দিনের শুরুতে প্রত্যেক ক্লাসের শিক্ষক বা শিক্ষিকা ছেলে মেয়েদের সেদিনকার কাজের প্ল্যানটা বলে দিতেন। মানে সারাদিন ধরে কি কি কাজ করা হবে, কি কি বিষয় শেখা হবে, তার একটা ফর্দ। তারপর তিনি বলতেন, এবার তোমরা যে কাজটা দিয়ে দিন শুরু করতে চাও সেটা করে ফেলো। ফলে তুমি প্রথম অঙ্ক করলে নাকি ভাষা শিখলে তাতে কিছুই এসে যেত না। কেউ হয়তো রচনা লিখতে ভালোবাসে, একদিকে বসে সে রচনা লিখে চলেছে। ওদিকে তোমার ঠিক পেছনে কেউ হয়তো বিজ্ঞান ভালোবাসে, ছোট বার্নারটায় একটা কাচের পাত্র চাপিয়ে সে তখন কিছু একটা গরম করে চলেছে, এবং যে কোনো মুহূর্তেই হয়তো একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। এইভাবে পড়ানোর উদ্দেশ্য ছিল ছেলেমেয়েরা যত উঁচু ক্লাসে উঠবে, শিক্ষক শিক্ষিকারা ততই স্পষ্ট দেখতে পাবেন যে কোন বিষয়ে বেশি উৎসাহ পায় এবং কোনটাতে কে বেশি ভালো করে। এইভাবে ওরা ছাত্রছাত্রীদের মনগুলো চিনতে পারবে, বৈশিষ্ট্যগুলো ধরতে পারবে। আর ছেলেমেয়েরা ওদের প্রিয় বিষয় দিয়ে দিন শুরু করতে পারত। তাই ওরা জানতো যে সারাটা দিন পড়ে আছে অপছন্দের কাজগুলো করার জন্য। এর ফলে অপছন্দের কাজগুলো এক সময় ঠিক করা হয়ে যেত। পড়াশোনাটা ওরা মোটামুটি স্বাধীনভাবেই করত। কোথাও কোনো ঠেকে গেলে শিক্ষকের কাছে গিয়ে সাহায্য চাইতো। অনেক সময় শিক্ষকরাও ওদের কাছে এসে ধৈর্য ধরে সময় নিয়ে কিছু কিছু জিনিস বুঝিয়ে দিতেন। তারপর ছেলে মেয়েদের ওই একই বিষয়ে আরও কিছু কাজ দেওয়া হতো, যাতে অসুবিধেগুলো একেবারে চলে যায়। সত্যিকারের লেখাপড়া বলতে যা বোঝায় তারই চর্চা হতো তমইতে। একদিকে দিদিমণি পড়িয়েই চলেছিলেন, আর একদিকে ক্লাসে কারো একটুও মন নেই পড়ায়, এমনটা হতে পারতো না কিছুতেই। ক্লাস 1-এর ছেলেমেয়েরা অবশ্য স্বাধীনভাবে পড়াশোনা করবার মতন বড় হয়নি তখনও। তবু ওরাও যে যার ইচ্ছা মতন বিষয় বেছে নিয়ে পড়া শুরু করতে পারত। কেউ হয়তো অক্ষর লিখছে, কেউ ছবি আঁকছে, তো কেউ ব্যায়াম করছে। তত্ত্বচ্যানের পাশের মেয়েটি ইতিমধ্যেই সমস্ত অক্ষর শিখে ফেলেছে। সে তখন অক্ষরগুলি নিজের খাতায় লিখে রাখছিল। এই সব তত্ত্বচ্যানের কাছে এতই নতুন লেগেছিল যে ওর বেশ ভয় ভয় করছিল, ঠিক বুঝতে পারছিল না কি করবে। একসময় তত্ত্বচ্যান দেখলো যে ওর পেছনে যে ছেলেটি বসেছিল সে উঠে দাঁড়িয়ে খাতা নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। দিদিমণিকে বোধহয় কিছু একটা দেখাতে চাইছিল। ব্ল্যাকবোর্ডের পাশে রাখা একটা ডেস্কে বসে দিদিমণি আর একজনকে কি যেন বোঝাচ্ছিলেন। দু হাতের ভেতরে চিবুকটা গুজে তত্ত্বচ্যান দিদিমণির দিকে এগিয়ে যাওয়া ছেলেটিকে দেখতে লাগলো। ছেলেটি পা টেনে টেনে হাঁটছিল আর ওর শরীরটা লকবক করতে করতে এগোচ্ছিল। তত্ত্বচ্যান প্রথমটাতে ভেবেছিল ছেলেটি বুঝি এমনি এমনি ওভাবে হাঁটছে, কিন্তু খানিক বাদেই বুঝতে পারলো যে ও আসলে অন্য কোনোভাবে হাঁটতে পারে না। ছেলেটি ওর জায়গায় ফিরে আসা পর্যন্ত তত্ত্বচ্যান ওকেই দেখতে লাগলো। দুজনের চোখাচোখি হতে ছেলেটা একটু হাসলো। তত্ত্বচ্যানও অমন করে হাসলো। নিজের জায়গায় বসতে ছেলেটির অনেক সময় লাগলো, অন্যদের যতটা সময় লাগে তার চেয়ে অনেক বেশি। তত্ত্বচ্যান ঘাড় ঘুরিয়ে বলল, তুমি ওভাবে হাঁটো কেন? ছেলেটি ধীরে ধীরে খুব সুন্দরভাবে উত্তর দিল, আমার তো পোলিও হয়েছিল। ওর কথায় একটা বুদ্ধির ঝলক ছিল। পোলিও? তত্ত্বচ্যান এই শব্দটা আগে কখনো শোনেনি। হ্যাঁ, পোলিও। শুধু আমার পায়ে নয়, হাতেও। এই বলে ও ওর হাত দুটো মেলে ধরল। ওর বাঁ হাতে লম্বা লম্বা আঙুলগুলো বেঁকে গিয়েছিল, আর দেখে মনে হচ্ছিল সব বুঝি একসঙ্গে জড়িয়ে রয়েছে। কেউ এটা ঠিক করতে পারে না? তত্ত্বচ্যান চিন্তিত মুখে জানতে চাইল। ছেলেটি কোনো উত্তর দিল না। তত্ত্বচ্যানের তখন খুব খারাপ লাগতে লাগলো। মনে হলো কথাটা না জিজ্ঞেস করলেই হতো। ছেলেটি অবশ্য হাসি মুখে ওকে বলল, আমার নাম ইয়াসুয়াকি ইয়ামামোতো। তোমার? তত্ত্বচ্যান ওর খুশি খুশি ভাব দেখে নিজেও খুশি হয়ে উঠল। বলল, আমি তত্ত্বচ্যান। এইভাবে তত্ত্বচ্যান
আর ইয়াসুয়াকি ইয়ামামোতো বন্ধু হয়ে গেল। সূর্যের তাপে ট্রেনের কামরার ভেতরটা গরম হয়ে গিয়েছিল। কে যেন একটা জানালা খুলে দিল। বসন্তের ঝরঝরে বাতাস গাড়ির ভেতরে ঢুকে ওদের চুলের ভিতর দিয়ে খেলে গেল। তোমইদের তত্ত্বচায়নের প্রথম দিনটা এইভাবে শুরু হয়েছিল, সাগর থেকে পাহাড় থেকে। তারপর এলো সাগর থেকে পাহাড় থেকের সময়, মানে দুপুরবেলার খাওয়া দাওয়া। কখন থেকে যে তত্ত্বচান এই সময়টার অপেক্ষায় বসে আছে। হেডমাস্টার মশাইয়ের বাসায় সাগর আর পাহাড় থেকের মানে হলো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। টিফিন বাক্সে কেবল ভাত ভরে দিলে তো চলবে না, সঙ্গে শাক সবজি মাছ বা মাংসও দিতে হবে। শিশুকে পুষ্টিকর খাদ্য দিন, আপনার ছেলে মেয়েকে সব ধরনের খাবার খেতে শেখান। এইসব বাঁধা বুলির বদলে বাবা মাকে সাগর থেকে পাহাড় থেকের কথাটা বুঝিয়ে বলা কত সহজ। সাগর থেকে মানে কোনো সামুদ্রিক খাবার, যেমন মাছ কাঁকড়া বা চিংড়ি, কিংবা সয়া সস আর মিষ্টি, সাকে জাপানি মদ দিয়ে রান্না করা সুকুদানি। পাহাড় থেকের মানে শাক সবজি মুরগি শুয়োরের মাংস এইসব। মায়ের কিন্তু এই সাগর থেকে পাহাড় থেকের কথাটা খুব পছন্দ হয়েছিল। আর কেউ কি এমন জরুরি কথা এত সহজ করে বুঝিয়ে দিতে পারতেন? মজার ব্যাপার হলো, এই নিয়ম মেনে চলতে গিয়ে টিফিন তৈরির কাজটাও যেন খুব সহজ হয়ে গিয়েছিল। হেডমাস্টার তো বলেই দিয়েছিলেন, কি দেই করে খুব বেশি মাথা ঘামাতে হবে না। পাহাড় থেকের মানে একটা অমলেটও হতে পারে, বা কিনপিরা গোপো মশলা দেওয়া বারডক শাক। সাগর থেকে হতে পারে শুকনো বনিতা, আরও সহজ সামুদ্রিক আগাছা নড়ি আর প্লামের আচার। যেদিন তত্ত্বচান এই স্কুলে ভর্তি হতে এসেছিল, সেদিনও যেমন হেডমাস্টার মশাইকে সবার টিফিন বাক্স খুলে খুলে কি কি আছে দেখতে দেখেছিল, আজও তেমনই টিফিন দেখার পালা শুরু হলো। সাগর থেকে পাহাড় থেকে এনেছো তো? সকলকে একে একে জিজ্ঞেস করতে থাকলেন হেডমাস্টার মশাই। পেছন পেছন সাদা অ্যাপ্রন পরে দুই হাতে দুটো গামলা নিয়ে চলেছেন তার স্ত্রী। কারো বাড়ি থেকে হয়তো সাগর থেকে দিতে ভুলে গেছে, তাই দেখে হেডমাস্টার মশাই হেঁকে উঠতেন। সাগর বলে, অমনি এক হাতা চিকুয়া বা মাছের রোল এসে পড়লো সেই টিফিন বাক্সে। অথবা কেউ হয়তো পাহাড় থেকে আনেনি। পাহাড় শুনেই হেডমাস্টার মশাইয়ের স্ত্রী সেই টিফিন বাক্সে এক দলা সয়া সসে ভেজানো আলু সেদ্ধ তুলে দিলেন। তখন কেই বা বলতে যাবে, মাছের রোল আমি খাই না, অথবা ইস অমুকের টিফিনটা কি ভালো, অমুকেরটা কি পচা, সে কথাও কি কেউ ভাবতে পারবে? তখন সবার মাথায় কেবল একটিই চিন্তা, টিফিন বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দেওয়া হয়েছে তো, ব্যাস তাহলেই হলো। এবার তাহলে খুশি মনে খাবারটা খেয়ে নেই। সাগর থেকে পাহাড় থেকের ব্যাপারটা বোঝার পর থেকে তত্ত্বচানের মনে একটা ভয়, তাড়াহুড়োর মধ্যে মা সবকিছু ঠিক মতো টিফিন বাক্সে ভরে দিয়েছে তো, হেডমাস্টার মশাইয়ের ওর টিফিনটা পছন্দ হবে তো। টিফিন বাক্স খুলে আনন্দে নেচে উঠতে ইচ্ছে করলো তত্ত্বচানের। কি চমৎকার খাবার! হলুদ ডিম ভাজা, সবুজ কড়াইশুঁটি, খয়েরি দেনবু আর গোলাপি কড মাছ। এত রং, ঠিক যেন একটা ফুলের বাগান। বাহ, খুব সুন্দর তো, হেডমাস্টার মশাই বললেন। তত্ত্বচানের ভারী আনন্দ হলো। আমার মা খুব ভালো রান্না করে, ও বলল। তাই বুঝি? হেডমাস্টার মশাই এবার ওর দেবুনটা দেখিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, এটা পাহাড় থেকে এসেছে না সাগর থেকে? তত্ত্বচান ভাবল, খয়েরি মানে কি মাটি, মাটি মানে কি পাহাড়? ও বলল, আমি জানি না। হেডমাস্টার মশাই এবার স্কুলের সকলকে জিজ্ঞেস করলেন, দেনবু কোথাকার খাবার বলো তো, সাগর না পাহাড়? একটু চুপ করে ভেবে নিয়ে একদল চেঁচিয়ে উঠল, পাহাড়। আর অন্য দল বলল, সাগর। হেডমাস্টার মশাই বললেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেনবু আসে সাগর থেকে। কেন? বেশ মোটাসোটা একটা ছেলে জানতে চাইল। গোল করে সাজানো চেয়ারের মধ্যিখানে ফাঁকা জায়গাটাতে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই কথাটা বুঝিয়ে বললেন, মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে হালকা করে সেকে তারপর গুঁড়ো করে মশলা মিশিয়ে শুকিয়ে তবে দেনবু তৈরি হয়। তাই? ছেলেমেয়েরা বলে উঠল। মনে হলো দেনবু তৈরির কথাটা জেনে ওরা বেশ খুশি হয়েছে। তত্ত্বচানের দেনবুটা একটু দেখতে পারে কিনা জানতে চাইলো একজন।
অবশ্যই, হেডমাস্টার মশাই বললেন। অমনি ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়লো তত্ত্বচানের দেনবুর ওপরে। দেনবু কেমন খাবার তা নিশ্চয়ই অনেকেই জানতো, তবুও এত কথার পর সকলেরই তত্ত্বচানের দেনবুটা দেখার ইচ্ছে হচ্ছিল। কেউ আবার দেখতে চাইছিল তত্ত্বচানের দেনবুটা ওদের দেনবুর মতোই কিনা। সবাই ওর টিফিনের উপর ঝুঁকে পড়ায় তত্ত্বচান বেশ ঘাবড়ে গেল। এতজনের নিঃশ্বাসের হাওয়ায় ওর দেনবু আবার উড়ে যাবে না তো। সেদিন খেতে বসে প্রথম দিকে তত্ত্বচানের একটু একটু ভয় করছিল বটে, কিন্তু পরে সব ঠিক হয়ে গেল। খাবার সময় কত কি না শেখা হলো। দেনবুর কথা, সাগরের কথা, পাহাড়ের কথা, দেনবু যে মাছ দিয়ে তৈরি করা হয় তা জেনে, আর মা যে ওর বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দিতে ভোলেননি সে কথা ভেবে ওর মন দারুণ খুশি হয়ে উঠল। আর খাবারটা মুখে দেবার পর তো আর কথাই নেই। আহ, মায়ের তৈরি টিফিন কি দারুণ খেতে, ভালো করে চিবিয়ে খাও। এমনিতে তো খাবার শুরু করার আগে ইতাদিক মাসু বলার কথা, অর্থাৎ খেতে পেয়েছি বলে আমি ঈশ্বরকে আমার কৃতজ্ঞতা জানাই। কিন্তু তোমায় গাকুয়নে এই ব্যাপারটাও অন্যরকম ছিল। এখানে প্রথমে ছেলে মেয়েরা সকলে মিলে একটা গান গেয়ে নিত। হেডমাস্টার মশাই গান বাজনার মানুষ ছিলেন, ওই খাবার আগে গাইবার গান তা উনি নিজেই লিখেছিলেন। আসলে পুরনো পরিচিত একটা গান, ইংরেজি রো 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 ইয়োর বোট, তার শুনে উনি নিজের মতন করে কিছু কথা বসিয়ে নিয়েছিলেন। তময়ের গানটা এই রকম: ভালো করে চিবও তুমি, চিবিয়ে চিবিয়ে খাও, ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও। প্রথমেই গানটা একবার গেয়ে নিয়ে তারপর সবাই ইতাদাকি মাসু বলে খেতে শুরু করত। রো 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 ইয়োর বোট গানটার সুরে এমন সুন্দরভাবে কথাগুলো বসে গিয়েছিল যে অনেক দিন পর্যন্ত তময়ের ছেলেমেয়েরা মনে করত ওদের ওই খাবার আগের গানটা বুঝি খুব পুরনো প্রচলিত কোনো গান। হয়তো হেডমাস্টার মশাইয়ের কয়েকটা দাঁত পড়ে গিয়েছিল বলে ওরকম একটা গান উনি বেঁধেছিলেন। কিন্তু আসল কথাটা হলো উনি সব সময় ছেলে মেয়েদের বলতেন ধীরে ধীরে গল্প করতে করতে ভালোবেসে খাবারটা খেতে। বোধহয় সেই জন্যই গানটা লিখেছিলেন। গানটা গলা ফাটিয়ে গাইবার পর ইতাদিকি মাসু বলে ওরা সাগর থেকে পাহাড় থেকে ভরা টিফিন বাক্স খেতে শুরু করত। খানিকক্ষণের জন্য হলঘরটায় আর কোনো শব্দ শোনা যেত না। হাঁটতে যাওয়া। দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে তত্ত্বচান বাইরে মাঠে খানিকক্ষণ খেললো। তারপর ওরা ক্লাসে ফিরে এলো। দিদিমণি ওদের জন্য অপেক্ষা করছিলেন। সকাল থেকে তো তোমরা অনেক কাজ করেছো, এখন দুপুরে কি করতে চাও বলো? তত্ত্বচান কিছু ভেবে ওঠার আগেই সবাই একসঙ্গে বলল, আমরা হাঁটতে যাব। বেশ, চলো। দিদিমণির এই কথায় বাচ্চারা সবাই হুড়মুড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে লাগলো। বাবা আর রকির সঙ্গে তত্ত্বচান অনেকবার হাঁটতে গেছে, তাই বলে স্কুল থেকে হাঁটতে যাবার কথা ও কখনো শোনেনি। তাই অবাক হয়ে গেল। কিন্তু হাঁটতে যেতে এত ভালো লাগে ওর ওই কথাটা শোনার পরও যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। পরেও জেনেছিল যে সকালবেলায় যদি কোনো ক্লাস ভালো করে পড়াশোনা করে, যদি দিদিমণির দেওয়া সব কাজ ঠিক মতন শেষ করতে পারে, তাহলে দুপুরে সাধারণত ওদের নিয়ে হাঁটতে যাওয়া হয়। তো তা সে ক্লাস 1-ই হোক বা ক্লাস 6। ক্লাস 1-এর 9টি ছেলে মেয়ে আর তাতে দিদিমণি সবাই দল বেঁধে চলল স্কুলের মাঠ পেরিয়ে সরু নদীটার পাশ দিয়ে। নদীর দুধারে মস্ত চেরি গাছ, কয়দিন আগেই ফুলে ফুলে ঢেকে গিয়েছিল। তারপর মাঠ ভরা হলুদ সর্ষে ফুল, যতদূর চোখ যায় দেখা যায়। সেই নদীটা এখন শুকিয়ে গেছে, মাঠেও এখন উঁচু বাড়ি আর দোকানের ভিড়। কিন্তু সেই সময় জিওগাকুয়াকা জায়গাটা কত ফাঁকা ফাঁকা ছিল। আমরা কুহুবুৎসু মন্দির পর্যন্ত যাই। খরগোশের জামা পরা মেয়েটি তত্ত্বচানকে বলল ওর নাম সাক্কোচান। আগের বার আমরা ওখানে দিঘিতে একটা সাপ দেখেছিলাম, ও বলল। ওই মন্দিরটার পাশে না একটা কুয়ো আছে, ওখানে একবার আকাশ থেকে একটা উল্কা খসে পড়েছিল। ছেলেমেয়েরা কত কি নিয়ে বক বক করতে করতে হাঁটতে লাগলো। মাথার উপরে নীল আকাশ আর হাওয়ায় প্রজাপতির ওড়াউড়ি। মিনিট 10 হাঁটার পর দিদিমণি একটু দাঁড়ালেন। হলুদ ফুলগুলো দেখিয়ে বললেন, ওগুলো হলো সর্ষে ফুল। ফুল কেন ফোটে তোমরা জানো? তারপর ওদের ফুলের কথা, রেণুর কথা, নলের মতন কেশরের কথা
এইসব অনেক বুঝিয়ে বললেন। আর ওরা সব মাঠের ধারে উবু হয়ে বসে ফুলগুলো পরীক্ষা করতে লাগলো। প্রজাপতি কেমন করে ফুল ফুটতে সাহায্য করে সে কথাও বললেন দিদিমণি। সত্যি কত প্রজাপতি তখন ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছিল। দিদিমণি যখন আবার হাঁটতে শুরু করলেন তখন ছেলেমেয়েরা ফুল পরীক্ষা করা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। একজন বলল, নল কই, এগুলো তো বন্দুকের মতো দেখতে নয়। তত্ত্বচ্যানেরও মনে হচ্ছিল, আবার এও বুঝতে পারছিল যে ফুলের রেণু নলের মতো কেশর, এ সবই হলো খুব জরুরি ব্যাপার। আর 10 মিনিট মতন হাঁটার পর ওরা একটা সবুজ গাছে ঘেরা পার্কের সামনে এসে দাঁড়ালো। কুহনুবুৎসু মন্দিরটা ঘিরে রেখেছিল ওই উঁচু উঁচু গাছ। ভেতরে ঢুকে ওরা এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল। সে উল্কার কুয়োটা দেখবি? তত্ত্বচ্যানকে সাক্ষ্যচ্যান জিজ্ঞেস করলো। তত্ত্বচ্যান তো অমনি তার পেছনে পেছনে ছুট লাগালো। কুয়োর পাঁচিলটা ওদের বুক পর্যন্ত ঠিক যেন পাথর দিয়ে তৈরি। উপরে একটা কাঠের ঢাকনা, সেটা সরিয়ে ওরা ভেতরে উকি দিয়ে দেখলো শুধু ঘন অন্ধকার। তত্ত্বচ্যানের মনে হলো নিচে একটা সিমেন্টের দলা রাখা আছে বুঝি। ঝকঝকে তারাটা, সে উল্কাটা তাহলে গেল কোথায়? ও তো ভেবেছিল সেটাকে দেখা যাবে। অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর ও সাক্ষ্যচ্যানকে জিজ্ঞেস করলো, তুই তারাটাকে দেখেছিস? সাক্ষ্যচ্যান মাথা নাড়ল, একদিনও দেখিনি। তত্ত্বচ্যান ভেবেছিল তারাটা জ্বলজ্বল করছে না কেন। অনেক ভাবার পর ও বলল, তারাটা বোধহয় এখন ঘুমিয়ে আছে। সাক্ষ্যচ্যান ওর বড় বড় চোখ দুটো আরো বড় করে বলল, তারারা ঘুমোয় বুঝি? আমার মনে হয় ওরা নিশ্চয়ই দিনে ঘুমোয় আর রাতে জেগে ওঠে, জ্বলজ্বল করে জ্বলে। তত্ত্বচ্যান তাড়াতাড়ি একটা উত্তর দিয়ে দিল, কারণ আসলেও তারাদের ঘুমের ব্যাপারটা ঠিক ভালো মতো জানতো না। তারপর ছেলেমেয়েরা একসঙ্গে জড়ো হয়ে মন্দিরের আশপাশটা ঘুরে দেখতে লাগলো। দরজার দুধারে দুটি ভুঁড়িওয়ালা দেবতার মূর্তি দেখে ওদের খুব হাসি পাচ্ছিল। ভেতরে আধো অন্ধকারে বুদ্ধদেব বসে ধ্যানস্থ। ভুঁড়িওয়ালা দেবতারা ওকে পাহারা দিচ্ছেন। পাথরের ওপর একটা মস্ত পায়ের ছাপ। বাচ্চারা সবাই তার উপর একবার করে নিজেদের পা রাখলো। ওটা নাকি তেঙ্গু নামে এক লম্বা নাকওয়ালা জিনের পায়ের ছাপ। ছোট্ট দিঘিটায় একজন নিকো চড়ে বেড়াচ্ছিল। ওরা তাদের এই যে বলে হাত নেড়ে ডাকাডাকি করলো খানিকক্ষণ। মন্দির চত্বরে একটা গোরস্থানও ছিল। ওরা কালো চকচকে পাথর কুড়িয়ে নিয়ে সেখানে প্রাণ ভরে এক্কা দোক্কা খেললো। তত্ত্বচ্যানের কাছে সব কিছুই নতুন, সবেতেই ওর দারুণ মজা। এবার আমাদের ফিরতে হবে। সূর্য ডোবার মুখে দিদিমণি ওদের ডাক দিলেন। ছেলেমেয়েরা চেরি গাছ আর সর্ষে ক্ষেত পেরিয়ে স্কুলের দিকে চলল। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বুঝতেই পারলো না কখন খেলা আর পড়া থেকে ছুটির ফাঁকে ফাঁকে ওরা ইতিহাস, বিজ্ঞান, বিশেষ করে প্রাণীবিজ্ঞান সম্পর্কে কত জরুরি বিষয়ে পাঠ নিয়ে ফেললো। তত্ত্বচ্যানের তো ইতিমধ্যে ক্লাসের সবার সঙ্গেই বন্ধুত্ব হয়ে গেছে। মনে হচ্ছিল যেন কতকাল ধরে ওদেরকে চেনে। কাল আবার হাঁটতে যাব, চল। ফেরার পথেও চিৎকার করে সবাইকে বলল। সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, কালকে আবার। লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে ওরা স্কুলে ফিরে চলল। প্রজাপতিরা ব্যস্ত হয়ে ওড়াউড়ি করছিল। হাওয়ায় পাখির গান ভেসে আসছিল। তত্ত্বচ্যানের মনটা তখন আনন্দে ভরে উঠেছিল। স্কুলের গান, রোজ স্কুলে কত কত নতুন নতুন মজা হতো। তত্ত্বচ্যান তাই অপেক্ষা করে থাকতো কখন সকাল হবে, কখন স্কুলে যাবে। আর ফিরে এসেও রকি মা আর বাবাকে সব গল্প বলতে হতো। সারাটা দিন ধরে কত কি করলো, কত সব মজা, দারুণ দারুণ নতুন ঘটনা। শেষে মা বলতেন, আজ আর না শোনা, এখন একটু কথা বন্ধ করে খাবারটা খেয়ে নাও। নতুন স্কুলের হালচালের সঙ্গে বেশ অভ্যস্ত হয়ে যাওয়ার পরেও ওর গল্প ফুরোতো না। ওর এই আনন্দ দেখে মায়েরও খুব আনন্দ হতো। একদিন স্কুলে যাবার পথে ট্রেনে হঠাৎ ওর মনে হলো তময়ের কোনো স্কুলের গান নেই। যেই না ভাবা অমনি স্কুলে পৌঁছবার জন্য ও ছটফট করতে লাগলো। যদিও আরো দুটো স্টেশনের পরে জিউগায়োকো আসবে, তবুও ও আগে ভাগে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল, যাতে ওর স্টেশনে পৌঁছানো মাত্র ও লাফিয়ে কামরা থেকে নেমে পড়তে পারে। জিউগাওকোর আগের স্টেশনে এক মহিলা নামবেন। উনি স্বাভাবিকভাবেই মনে করছিলেন তত্ত্বচ্যানও বুঝি সেখানেই নামবে।
কিন্তু তত্ত্বযান যখন নামলো না, কেবল এই বুঝি দৌড় শুরু হবে ভঙ্গিতে দরজায় দাঁড়িয়ে রইল, তখন মহিলাটা বিড়বিড় করে বললেন, ব্যাপারটা কি কে জানে? ওর স্টেশনে পৌঁছানো মাত্রই তত্ত্বযান মুহূর্তে উধাও হয়ে গেল। অল্প বয়সী কন্ডাক্টরটাই ততক্ষণে গাড়ি থেকে এক পা বাইরে ঝুলিয়ে জিউই গায়কো বলে চেঁচাতে শুরু করলো, এবং যতক্ষণ গাড়িটা পুরোপুরি থামলো ততক্ষণে তত্ত্বযান স্টেশনের গেটের কোন বাইরে পৌঁছে গেল। ওদের রেলগাড়ি ক্লাসরুমে ঢুকে তত্ত্বযান দেখলো যে তাইজি ইয়ামামুচি চলে এসেছে। তখন ও ওকে জিজ্ঞেস করলো, তাই-চান, আমাদের স্কুলের কোনো গান নেই? তাই-চান খুব বিজ্ঞান পড়তে ভালোবাসতো। একটু চুপ থাকার পর ও বলল, মনে তো হয় না। নেই? তত্ত্বযান যেন ভাবনায় পড়ে গেল। আমার মনে হয় স্কুলের একটা গান থাকা উচিত। আমার আগের স্কুলের একটা চমৎকার গান ছিল, বলেই ও গলা ছেড়ে গান গাইতে শুরু করলো। সেনজুকো দিঘিতে অগভীর জল, তবুও জ্ঞানের সাগর আছে মোদের অতল। তত্ত্বযান আগের স্কুলটাতে বেশি দিন যায়নি, আর গানের কথাগুলো বেশ শক্ত শক্ত ছিল, তবু ওর দিব্যি মনে ছিল সবটা, অন্তত এই অংশটা তো বটেই। মনে হলো তাই-চানের এই গানটা বেশ মনে ধরেছে। ইতিমধ্যে স্কুলের অন্য ছেলেমেয়েরাও এসে পড়েছিল, তাই ওরা সবাই তত্ত্বযানের কঠিন কঠিন শব্দগুলো শুনে মুগ্ধ হয়েছিল। চলো আমরা হেডমাস্টার মশাইকে বলি স্কুলের জন্য একটা গান লিখে দিতে। তত্ত্বযান বলল, হ্যাঁ হ্যাঁ, চলো চলো বলে সবাই হেডমাস্টার মশাইয়ের অফিসের দিকে রওনা দিল। তত্ত্বযানের পুরনো স্কুলের গানটা শুনে আর বাচ্চাদের আবদার মেনে নিয়ে হেডমাস্টার মশাই বললেন, ঠিক আছে, কাল সকালের মধ্যে ঠিক স্কুলের একটা গান তৈরি হয়ে যাবে। ঠিক তো? সবাই মিলে বলে উঠল। তারপর সার বেঁধে অফিস ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন সকালে প্রতি ক্লাসে খবর পাঠানো হলো, ছেলেমেয়েরা যেন মাঠে এসে জড়ো হয়। তত্ত্বযান বেশ উত্তেজিত, বাকিদের সঙ্গেও অপেক্ষা করতে লাগলো। একটা ব্ল্যাকবোর্ড বাইরে এনে দাঁড় করিয়ে হেডমাস্টার মশাই বললেন, তোমাদের তময়ের জন্য একটা গান তৈরি হয়েছে বলে স্বরলিপির 5টা সমান্তরাল রেখা টেনে টেনে উনি লিখলেন, তমই তমই তমই। তারপর সঙ্গীত পরিচালকের মতো ভঙ্গি করে বললেন, চলো সবাই মিলে গানটা গাওয়া যাক। হেডমাস্টার মশাই তাল দিয়ে গানটা শুরু করলেন, আর স্কুলের সবাই গলা মেলালো, তমই তমই তমই। ব্যাস। খানি চুপ করে থেকে তত্ত্বযান জানতে চাইল, হ্যাঁ ব্যাস। হেডমাস্টার মশাই বেশ গর্বের সঙ্গে উত্তর দিলেন, আর একটু ভালো ভালো শব্দ থাকলে বেশি ভালো হতো। তত্ত্বযান খুব হতাশ গলায় বললেন, যেমন সেজুকো দিঘিতে অগভীর জল, তোমাদের ভালো লাগেনি? হেডমাস্টার মশাইয়ের মুখটা একটু লাল হয়ে গিয়েছিল, তবুও উনি হেসে হেসেই কথা বলছিলেন। আমি তো ভাবলাম বেশ ভালোই হয়েছে, কিন্তু গানটা আসলে কারোই পছন্দ হয়নি। মাত্র একটা লাইন, তাও কোনো ভালো শব্দ নেই। এর চেয়ে বরং স্কুলের কোনো গান না থাকাই ভালো ছিল। হেডমাস্টার মশাই একটু যেন দুঃখ পেয়েছিলেন, কিন্তু মোটেও রাগ করেননি। উনি ব্ল্যাকবোর্ডটা মুছে ফেললেন। তত্ত্বযানের মনে হলো ওরা হয়তো একটু বেশি কড়া ব্যবহার করে ফেলেছে, কিন্তু কি করা, ও তো ভেবেছিল এর থেকে ভালো কিছু একটা হবে। আসল কথাটা হলো, হেডমাস্টার মশাই যে এই স্কুলটাকে আর্ট স্কুলের বাচ্চাদের কতখানি ভালোবাসতেন তাকে সামান্য একটা গান দিয়ে বোঝানো যেতে পারে, কিন্তু ছেলেমেয়েগুলি নেহাতই ছোট ছিল, অত শত বোঝার মতন বড় হয়নি এখনো। স্কুলের গানের কথাটা অবশ্য ওরা কয়দিনের মধ্যেই ভুলে গিয়েছিল, আর হেডমাস্টার মশাই তো বোধহয় কখনো এই ধরনের গানের কোনো প্রয়োজন আছে বলেই মনে করেননি। ফলে ব্ল্যাকবোর্ড থেকে গানটা মুছে ফেলার পরই গানের ব্যাপারটা চুকে গেল। তময় কাকু এনে কখনোই আর কোনো স্কুলের গান লেখা হয়নি। সবটা আবার ঢুকিয়ে রেখো, এত কাজ তত্ত্বযান জীবনে কখনো করেনি। ওরে বাবা, কি একটা দিন ছিল সেটা। সেদিনও ছোট্ট পয়সার থলেটা বাথরুমের গর্ত দিয়ে নিচে ট্যাঙ্কে পড়ে যেতে গিয়েছিল। ওতে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু থলেটা বড় সুন্দর ছিল দেখতে। তত্ত্বযান তো বাথরুম পর্যন্ত সঙ্গে সঙ্গে নিয়ে যেত। লাল, সবুজ, হলুদ, খোপ খোপ 3 কোনা ঢাকনাটার উপরে একটা কুকুরের ছবি। আসলে তত্ত্বযানের একটা অদ্ভুত অভ্যেস ছিল। ও যখন খুব ছোট তখন থেকেই যখনই ও বাথরুমে যেত, কাজ কারবার শেষ হবার পর ও গর্তটা দিয়ে একটু উঁকি দিয়ে নিচটা দেখে নিত। এই করে সেই নার্সারিতে যাওয়ার আগে কত কি যে সে বাথরুমের গর্ত দিয়ে ফেলে দিয়েছিল, কত কত টুপি। একবার একটা বেতের টুপি, একবার একটা সাদা লেজ দিয়ে তৈরি টুপি,
তখনকার দিনে তো বাথরুমে ফ্ল্যাশ ট্যাশ হতো না, একটা গর্ত আর নিচে একটা পুকুরের মতো ট্যাঙ্ক। সেইখানে তত্ত্বচানের টুপিগুলো পরে ভেসে বেড়াতো। মা সবসময় ওকে এইভাবে ঝুঁকতে বারণ করতেন। সেদিনও স্কুল শুরু হবার আগে একবার বাথরুমে গিয়েছিল, কিন্তু তখন মায়ের নিষেধটা মনে ছিল না। বাথরুমের পর ও গর্ত দিয়ে নিচে তাকাতে গেল। নিশ্চয়ই ওভাবে তাকাতে গিয়ে ওর হাতের মুঠোটা আলগা হয়ে গিয়েছিল, আর পয়সার থলেটা অমনি হাত ফসকে একেবারে নিচে পড়ে গেল। ছলাৎ! তত্ত্বচান চিৎকার করে উঠল। কিন্তু মেয়ে তো কাঁদবে না, হাল ছেড়েও দেবে না। হারিয়ে গেছে মানে? স্কুলের দারোয়ানের ঘরের ভিতর নানা যন্ত্রপাতি রাখা থাকতো। সেই ঘরে ঢুকে ও জল দেবার একটা বড় লম্বা কাঠের হাতা নিয়ে এলো। হাতাটা ওর চেয়ে দ্বিগুণ বড়। তাতেই কি, ওটা টানতে টানতে তত্ত্বচান স্কুলের পেছন দিকে নিয়ে গেল। গিয়ে খুঁজতে লাগলো ট্যাঙ্কের ঢাকনাটা কোথায়। ও মনে করেছিল বাথরুমের পেছনেই বুঝি ট্যাঙ্কটা, কিন্তু অনেক খোঁজার পর অবশেষে একটা গোল ম্যানহোলের ঢাকনা খুঁজে পেল, বাথরুম থেকে 1 গজ মতো দূরে। ঢাকনাটা খুব কষ্ট করে সরিয়ে ও নিচে তাকাতে দেখলো যা খুঁজছিল তাই। মাথাটা নিচে নামিয়ে বলে উঠল, এ কি? এই যে দেখছি কুহনবৎসর দিঘির মতো বড়। তারপর শুরু হলো ওর কর্মযজ্ঞ। ও হাতটা দিয়ে ট্রাঙ্কের ময়লাপত্র একটু একটু করে তুলতে লাগলো। যে জায়গায় থলেটা পড়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল, সেখান থেকেই ও তোলাতুলি কাজটা শুরু করেছিল। কিন্তু ট্যাঙ্কটা অনেক বড় ছিল আর গভীরও। ওতে 3টা বাথরুমের ময়লা এসে পড়েছিল। তার উপর বেশি ঝুঁকলে ও নিচে পড়ে যেতে পারে। ফলে বেশি ঘাটাঘাটি না করে হাতায় যা উঠেছিল তাই ও তুলে ফেলতে ফেলতে দেখলো, আর নোংরাগুলো গর্তের সামনে জমা করতে থাকলো। দেখা যাক থলেটা পাওয়াই যায় কিনা। প্রত্যেকবার হাতাটা তুলে ও ভালো করে দেখে নিচ্ছিল থলেটা উঠছে কিনা। ও ভেবেছিল সহজেই বুঝি থলেটা উঠে আসবে, কিন্তু কোথায় থলে, গেল কোথায়? ইতিমধ্যে স্কুল শুরুর ঘন্টা পড়ে গেল। এবারও কি করবে? এত দূর যখন করেছে তখন শেষ পর্যন্ত তো দেখতেই হবে। ও নতুন উদ্যমে হাতা দিয়ে কাজটা শুরু করলো। সামনে নোংরার বেশ একটা স্তূপ জমা হয়ে গিয়েছিল। ঠিক তখনই হেডমাস্টার মশাই পাশ দিয়ে যাচ্ছিলেন। কি করছো তুমি? উনি তত্ত্বচানকে জিজ্ঞেস করলেন। আমার পয়সার থলেটা পড়ে গেছে, তত্ত্বচান কাজ করতে করতে উত্তর দিল। ও তাই? উনি অত্যন্ত অভ্যস্ত ভঙ্গিতে হাত দুটো পেছনে রেখে হেঁটে চলে গেলেন। অনেকটা সময় চলে গেল, কিন্তু থলে তো উঠলই না। ময়লার স্তূপটা বেশ উঁচু হয়ে উঠেছিল আর চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। হেডমাস্টার মশাই আবার ফিরে এসে বললেন, পেয়েছো? উনি জানতে চাইলেন। নোংরার মধ্যখানে দাঁড়ানো তত্ত্বচানের শরীরটা তখন ঘামে ভিজে গেছে আর মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে। না, ও উত্তর দিল। হেডমাস্টার মশাই এবার একটু কাছে এসে ওকে সুন্দর করে বললেন, তোমার খোঁজা হয়ে গেলে এই সব যা বের করেছো ভেতরে ঢুকিয়ে দেবে তো, তাই না? এইটুকু বলে উনি ফের হেঁটে চলে গেলেন হাসি খুশি গলায়। হ্যাঁ বলে তত্ত্বচান কাজ করতে লাগলো। হঠাৎ ময়লার স্তূপটার দিকে তাকিয়ে ওর মনে হলো, নোংরাগুলো না হয় ঢুকিয়েই রাখলাম, কিন্তু যে জলটা তুলেছি সেটা ঢুকাবো কেমন করে? জলটা তো খুব দ্রুত মাটির সাথে মিশিয়ে যাচ্ছিল। তাই তত্ত্বচান কাজ থামিয়ে ভাবতে লাগলো কেমন করে জলটাকে ট্যাঙ্কে ফেরত পাঠাবে। হেডমাস্টার মশাইকে যে কথা দিয়েছে সবটা আবার ট্যাঙ্কে ঢুকিয়ে রাখবে। ও ঠিক করলো কিছু ভেজা মাটিও ভেতরে পাঠিয়ে দেবে বরং। নোংরার বেশ একটা পাহাড় জমে উঠল আর ট্যাঙ্কটাও প্রায় ফাঁকা হয়ে গেল। তবুও থলের কোনো চিহ্ন দেখা গেল না। হয়তো ট্যাঙ্কের কানার সঙ্গে আটকে গিয়েছিল বা একেবারে তলায় চলে গিয়েছিল। তত্ত্বচান আবার মন খারাপ করলো না। ও সাধ্যমতো চেষ্টা করেছে। অবশ্য সেদিন ওর মন খারাপ না করার পেছনে নিশ্চয়ই হেডমাস্টার মশাইয়ের ব্যবহারও অনেকখানি কাজ দিয়েছিল। তিনি যে ওকে একটুও বকেননি, বরং তার কাজের প্রতি সম্মান দেখিয়েছেন, এতে নিশ্চয়ই তত্ত্বচানের মনে নিজের সম্পর্কে বেশ একটা আস্থা তৈরি করা হয়েছিল। তবে এত কিছু সচেতনতার বোঝার মতো ও বড় হয়নি। বেশিরভাগ বড়রাই তত্ত্বচানকে এইরকম কাজ করতে দেখলে আটকে উঠতেন। হয় তারা বলতেন, কি করছো, পাগল হয়েছো, কিংবা এক্ষুনি থামাও, কি ভয়ানক বিপজ্জনক কাজ করছো তুমি। নিজের পক্ষে ওকে সাহায্য করতে চাইতেন। কিন্তু তার বদলে হেডমাস্টার মশাই কেবল বলেছিলেন, তোমার কাজ হয়ে গেলে সবটা আবার ট্যাঙ্কে ঢুকিয়ে দেবে তো, তাই না? ভাবো একবার। মা পরে এই কথাটা শুনে মনে মনে ভাবছিলেন,
কি চমৎকার মানুষ ওদের হেডমাস্টার মশাই। এই ঘটনার পর তোত্তোচান আর কোনো দিন বাথরুমের গর্ত দিয়ে নিচের দিকে তাকায়নি। সেদিন ওর মনে হয়েছিল হেডমাস্টার মশাইকে সব কিছু বলা যায়, মনের সব কথা। তখন ওকে আরও যেন ভালো লাগছিল। তোত্তোচান যেমন কথা দিয়েছিল তেমনই সব নোংরা ফের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছিল। বের করাটা খুব কঠিন কাজ ছিল। ঢুকিয়ে দিতে অনেক কম সময় লাগলো। একটু ভেজা মাটিও ট্যাঙ্কের ভেতরে ঢুকিয়ে দিল। তারপর মাটিটা সমান করে ম্যানহোলের ঢাকনা ঠিক মতো বসিয়ে দিয়ে দারোয়ানের ঘরে গিয়ে লম্বা হাতটা রেখে দিয়ে এলো। সেই রাতে ঘুমোবার সময় তোত্তোচানের অন্ধকারে তলিয়ে যাওয়া পয়সার সুন্দর থলেটার কথা খুব মনে পড়ছিল। ওটা হারিয়ে যাওয়াতে ওর মন একটু খারাপ হয়েছিল, কিন্তু সারাদিনের পরিশ্রমের পর সে এতটাই ক্লান্ত হয়েছিল যে খানিক বাদেই গভীর ঘুমে তলিয়ে গেল। বাইরে তোত্তোচানের সেই কাজের জায়গাটাতে ভেজা মাটির ওপরে তখন চাঁদের আলো। সব কিছু ভারী সুন্দর চকচকে দেখাচ্ছিল। আর মাটির তলায় কোথাও অন্ধকারের ভেতরে ওর পয়সার থলেটাও চুপটি করে পড়েছিল।